আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি নাবিলা হাসান। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতেই চলবে। অন্যদিকে একই বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেছেন, আদালতে বিচারাধীন কোনো বিষয়ে তাৎক্ষণিক সমাধান দাবি অযৌক্তিক, আর যেটি হচ্ছে তা ভিন্ন কোনো উদ্দেশ্যে। বিস্তারিত দেখুন মারুফ রেজার রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংশোধনের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন রাজধানী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা, যদিও এই মুহূর্তে সেটি আদালতে বিচারাধীন। তবে আন্দোলনকারীদের দাবি, রায় বাস্তবায়নে সরাসরি সরকারের হস্তক্ষেপ। এই বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আদালতের বিচারাধীন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন সংবিধান বিরোধী। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবিও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। উচ্চ আদালতের নির্দেশ না, পবিত্র সংবিধানের আলোকেই কেবলমাত্র বাস্তবায়িত। এরপরেও আন্দোলনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন তার আপন গতিতে চলবে বলে সতর্ক করেন ওবায়দুল কাদের। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে। এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। বলেন, বারবার দাবি পরিবর্তন প্রমাণ করে কোটা নয়, তাদের উদ্দেশ্য ভিন্ন কিছু। সর্বশেষে যখন হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ যে রায়, তার আংশিক রায় প্রকাশিত হলো এবং এখানে দেখা গেল যে সেই রায়ে তারা সরকার তথা নির্বাহী বিভাগকে সংস্কারের জন্য পরামর্শ দিয়েছে। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। সরকার কোটা আন্দোলনকারীদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়েও সুন্দর সমাধান প্রত্যাশা করে সরকার। তাদের বুঝতে হবে যে সরকারের যে অবস্থান এবং তাদের যে দাবি, এটি কিন্তু একই জায়গায় মিলে গেছে। তারাও সরকারি পরিপত্র পুনর্বহাল চেয়েছে, সরকারও সেটার জন্য আইনি লড়াই করছে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। কোটা সংস্কারের জন্য রাস্তা অবরোধ না করে আন্দোলন থামিয়ে ছাত্রদের কিছু বলার থাকলে আদালতে বলা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাদের এই আন্দোলন থামানো উচিত, কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু কোটা রয়েছে, পৃথিবীর সব দেশেই কোটা রয়েছে। সব দেশে কিছু অগ্রসর জায়গা থাকে, যেমন আমাদের এই গোষ্ঠীর জন্য আমাদের কিছু কোটা রয়েছে এবং এটা সংবিধানও সেটি বলা আছে। এই গোষ্ঠীর কোটা যদি বন্ধ করে দেওয়া হয়, এগুলিতে কোনোদিন মূল স্রোতের সঙ্গে এক হতে পারে। আমি মনে করি যে তারা রাস্তা অবরোধ না করে আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন সেইভাবে তারা যেন তাদের দাবিটা কোর্টে এসে তাদের সবকিছু বলে। বারবার অনুরোধ করার পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করলে আইন অনুযায়ী কঠোর হবে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন জানান, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা ঢুকেছে। আর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, আদালত, পুলিশ কারো অনুরোধ মানছে না কোটা আন্দোলনকারীরা। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। এদিকে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গাড়িতে ভাঙচুর, হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন। সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা সহ পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করা হয়। বারবার অনুরোধ করার পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করলে আইন অনুযায়ী কঠোর হবে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন জানান, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা ঢুকেছে।
মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে যে স্থিতাবস্থা দেওয়া হয়েছে সেটি 2018 সালের পরিপত্রকে আপলোড করে। সে কারণে এই দীর্ঘ সময় ধরে এই যে জনদুর্ভোগ তৈরি করা, এটা আমরা মনে করি ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে যেটার কোনো যৌক্তিকতা নেই। আর আমরা সেই জন্যই কিন্তু আশা করছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা বা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে পাশ করা ছাত্রছাত্রীরা অন্তত অন্যের অধিকার সম্পর্কে তারা সচেতন থাকবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, কেউ যদি মনে করে হাইকোর্ট মানবে না, পুলিশের অনুরোধ মানবে না, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া পুলিশের আর কিছুই করার থাকে না। এই আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে, ঘটনা অন্যদিকে নিতে কাজ করছে। কোনো অনুপ্রবেশকারী সেখানে ঢুকেছে কিনা, ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা। কোর্ট মানবে না, হাইকোর্ট মানবে না, তারা পুলিশের কথা মানবে না। তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলায় যেটা যৌক্তিক আমরা সেটাই করব। অনুরোধের পর আন্দোলনকারীদের অবস্থান অযৌক্তিক বলেও মনে করছেন তিনি। আমার মনে হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আর যদি অপেক্ষা না করে যৌক্তিকভাবে যেটা করা দরকার আমরা সেটাই করব। ইকবাল অনিক, RTV, ঢাকা। সকাল 11টায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। নিয়মিত ক্লাস বর্জন কর্মসূচির সাথে পদযাত্রা করবে তারা। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এক কথা জানায় আন্দোলনকারীরা, এতে শুধুমাত্র ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে, ঢাকার বাইরের প্রতিষ্ঠানগুলো জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে বলে জানান তারা। সকাল 11টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল 11টায়। অন্যদিকে আমাদের এই গণপদযাত্রা এবং স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে, অর্থাৎ এই জায়গাটি থেকে। দ্বিতীয়ত, আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। কোটা আন্দোলনে বিএনপি জামাত শিক্ষার্থীদের ব্যবহার করে কলকাঠি নাড়ছে উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাত্রলীগ মাঠে থাকবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে কোনো কোটা নেই, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে, সচেতন রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ এখান থেকে আমরা আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি। কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নতুন কমিটি নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ অভিযোগ করেন তিনি। কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপির কথা বলে শিক্ষার্থীদের আন্দোলনকে অন্যদিকে নেয়ার অপকৌশল করছে সরকার। বিএনপির আন্দোলনে ব্যর্থ হয়নি দাবি করে তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে যা করার নতুন কমিটি তা করবে। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান প্রধানমন্ত্রীকে জানাবেন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভুল বোঝাবুঝি মিটেছে, শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম আগামী বছর থেকে চালু হবে। আন্দোলন প্রত্যাহারের বিষয়ে শিক্ষক নেতারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সেতুমন্ত্রীর সাথে শিক্ষক নেতাদের বৈঠকের পর এসব কথা জানান তারা। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট।
সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন শুরুর 13 দিনের মাথায় সরকারের সঙ্গে আলোচনায় বসলেন নেতারা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠকে সেতুমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও শিক্ষা প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে শিক্ষকদের পেনশন স্কিমের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। শিক্ষকদের দাবিনামার মধ্যে 24-25 যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝির কারণ সেটা আসলে 2025 পয়লা থেকে সেটা তাদেরকে নিশ্চিত করা। এটা আর বাকি বিষয়গুলো তারা দাবিনামা উত্থাপন করেছে, এটা আলাপ আলোচনার বিষয় আছে, চট করে কি তো মানা যায় না। এখানে সরকারেরও যুক্তি আছে এবং কোন বিষয়টি কেন করা হয়। আন্দোলন প্রত্যাহার করে নিয়মিত কাজে ফিরে যেতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। পাল, RTV, ঢাকা। বাংলাদেশে অতি দরিদ্র আর কেউ থাকবে না, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে, উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে, একথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে তখনই খেলাধুলার উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। যুগোপযোগী জাতীয় ক্রীড়ানীতি ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার। গত 15.5 বছরে ফুটবল, ক্রিকেট সহ ক্রীড়াঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সফলতা অর্জন করেছে বাংলাদেশ। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চেক ও ট্রফি গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি দল স্ট্যান্ডার্ড ব্যাংক PLC। আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। প্রত্যেকেরই বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, আমার লেখাপড়ার জন্য বই দিচ্ছি বিনা পয়সায়, বৃত্তি দিচ্ছি, সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। শ্রম অধিদপ্তরে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য নিয়ে RTVতে সংবাদ প্রকাশের পর বদলি করা হয়েছে 2 কর্মকর্তাকে। ঘটনার ব্যাখ্যা চেয়ে করা হয়েছে শোকজ। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকাশ্যে এমন অনৈতিক কর্মকাণ্ডের শাস্তি হিসেবে বদলি কখনোই গ্রহণযোগ্য নয়। তবে শ্রম অধিদপ্তর বলছে, তদন্তে অপরাধ প্রমাণিত হলে হারাতে হবে চাকরিও। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইকুল ইসলাম ঘুষের টাকা গুনে গুনে বুঝে নিচ্ছেন। 2টি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন না দেওয়ার শর্তে ছদ্মবেশে RTVর প্রতিবেদকের দেওয়া এই টাকা নিতে উত্তরার একটি রেস্টুরেন্টে আসেন এই কর্মকর্তা। টাকা দেওয়ার পর প্রকাশ্যেই গোনা শুরু করেন তিনি। দুইটা মিলে আমি আড়াই বলছি, কোনো কারণ নাই। শ্রম ভবনে চলছে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য। RTVতে গতকাল শ্রম অধিদপ্তরের দুর্নীতি নিয়ে এমন সচিত্র প্রতিবেদন প্রকাশের পর শাস্তি হিসেবে তাকে করা হয়েছে বদলি। ওই অধিদপ্তরের প্রধান সহকারীর দায়িত্বে থাকা সাইদুর রহমানেরও ঘুষ গ্রহণের প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখানোর পর তার ভাগ্যেও জোটে একই শাস্তি। আমি মনে করতেছি আমার প্রধান সহকারী সাইদুর, আপনারা কি মনে করেন? সাইদুর না? তবে প্রকাশ্যে সরকারি কর্মকর্তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড প্রমাণের পরও বারবার বদলিকেই শাস্তি হিসাবে বিবেচনা করাকে নেতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সময় দুর্নীতি করলে প্রতিষ্ঠানের কাছে তথ্য প্রমাণের অভাব থাকে, কিন্তু শ্রম অধিদপ্তরের এই 2 জন কর্মকর্তার ক্ষেত্রে ঘটনা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। যেখানে সচিত্র প্রতিবেদন রয়েছে, তারা ঘুষ নিচ্ছেন সেই চিত্র আছে। এই ধরনের ব্যবস্থা যে তারা গ্রহণ করলেন, একেবারে বদলির ব্যবস্থা ঘুষ নেওয়ার প্রেক্ষাপটে,
এই ব্যবস্থা তো এই শ্রম অধিদপ্তরকেও প্রশ্নবিদ্ধ করে। শ্রম অধিদপ্তর অবশ্য বলছে প্রাথমিক অপরাধ প্রমাণিত হয় তাদের বদলি করা হয়েছে। চূড়ান্ত তদন্তে অপরাধ প্রমাণিত হলে যেতে পারে চাকরিও। আরটিভির রিপোর্টের ভিত্তিতে, ভিডিও ক্লিপ এগুলির ভিত্তিতে তাদেরকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে। তদন্ত টিম করবে, তদন্ত টিম সে তদন্ত করে শাস্তির জন্য তারা সুপারিশ করবে, চাকরিও চলে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছা থাকলে সরকারি কর্মকর্তাদের শাস্তি হিসাবে বদলির রেওয়াজ বদলাতে হবে। অঢেল সম্পদের মালিক হওয়া এনবিআর এর আলোচিত দুই কর্মকর্তা মতিউর ও ফয়সালকেও সম্প্রতি শাস্তি হিসাবে করা হয় বদলি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান বিলাসবহুল গাড়ি বাড়ি সহ সবই আছে। শুধু নিজের নয়, স্ত্রীর নামেও আছে অঢেল সম্পদ। তার 11,34,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এরই মধ্যে অবৈধ সম্পদ জব্দের নির্দেশও দিয়েছেন আদালত। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। 1989 সালের 10 জানুয়ারি পুলিশে উপপরিদর্শক হিসেবে যোগ দেয়া কামরুল হাসান এখন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার। আগে চট্টগ্রামের হাটহাজারী, বাঁশখালী সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 35 বছরের কর্মজীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে কামরুল ও তার স্ত্রী প্রায় 11.5 কোটি টাকার সম্পদের মালিক। বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট, এমনকি স্ত্রীর নামে জাহাজও কিনেছেন তিনি। তথ্য সংগ্রহ করে গরমিল পাওয়া যায় অবৈধ সম্পদ অর্জনে প্রায় 11 কোটি টাকার সম্পত্তি যাতে বেহাত করতে না পারে, কোথাও হস্তান্তর করতে না পারে, টাকা পয়সা যাতে উত্তোলন করতে না পারে, এফডিআইগুলো যাতে ভাঙতে না পারে, শিট যাতে হস্তান্তর করতে না পারে, জায়গা সম্পত্তি হস্তান্তর করতে না পারে, এগুলি ক্রোক এবং ফ্রিজের ব্যবস্থা গ্রহণ করার জন্য। পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের নামে চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে বাড়ি ও খুলশী ডিআইজি অফিসের পাশে 2570 বর্গফুটের কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকার অদূরে সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার নামে দুটি মার্কেটে মালিকানা রয়েছে কামরুল হাসানের। সরকারি কর্মকর্তা হয়েও ব্যবসা কিংবা সম্পত্তি ক্রয়ে কোনো অনুমতি নেননি তিনি। চট্টগ্রাম শহরে বাড়ি থাকলেও তা গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া অনন্য আবাসিক এলাকা থেকে প্লট নেন কামরুল হাসান। 3-4টা মামলা দিছে অন্যজনের হাতে, তো এগুলো নিয়ে আমরা অনেক নিয়ে আসি। এটা হচ্ছে কামরুল হাসান সাহেবের ফ্ল্যাট নাম্বার 37। এটা কিনছে প্রায় 10-12 বছর আগে হবে, কতদিন কিনছে এটা আমার জানা নেই। গত 9 জুলাই পুলিশ কর্মকর্তা কামরুল ও তার স্ত্রীর নামে থাকা অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। আমি বলেছি যে সব থানা আমি চিনি, যে কখন কোন থানা ওসিকে আমার গাড়িতে তুলে নিয়ে চলে আসবো ঠিক ঠিকানা নাই। আমি কারোর উপর লাইবল না, কিন্তু যদি দেখি যে এই 16 থানা ওসি অপকর্ম করছে, দায় আমাকে নিতে হবে, সেই দায় আমি নেব না। কামরুল হাসানের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। এজন্য রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠার এক জীবন্ত গল্প। সাইয়েদ মাহমুদ, আরটিভি। মতিঝিল সেনা কল্যাণ ভবনের পাশে দেবোত্তর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন। এ সময় 36% বেশি জমি উদ্ধার করা হয়। পরে এটি হিন্দু কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। তবে উচ্ছেদের আগে কোনো নোটিশ না দেওয়ার অভিযোগ করেছেন দীর্ঘদিন ব্যবসা করে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক। ইকবাল অনেকের রিপোর্ট, আরেকটি রিপোর্ট। মতিঝিলের শাপলা চত্বর এলাকায় 10/433 নম্বর দাগের জমিটি বহু বছর আগ থেকেই প্রভাবশালীদের দখলে ছিল। যে যেভাবে পেরেছেন দখলে নিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তবে জমির মূল মালিকানা শ্রী লক্ষ্মীনারায়ণ জিওর মন্দির। একসময় এখানে আনসার ক্যাম্প থাকলেও তা উঠে যাওয়ার পর স্থানীয় প্রভাবশালী মালিকানা দাবি করে গড়ে তোলা হয় দোকানপাট। বিনা পুঁজিতেই ফুলে ফেপে মোটা হন অনেকে। এ অবস্থায় জমিটি উদ্ধারে নামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। কার্যকর ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কাছে চিঠি দেন তারা। উদ্ধার হওয়া জমিতে ফের মন্দির করার কথা বলেন নেতারা। জেলা প্রশাসক আজকে সে জায়গাটি অবৈধ দখলদারি উচ্ছেদ করে আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে সেটা হস্তান্তর করবেন। আমরা এটাকে লক্ষ্মীনারায়ণ জিউর যে যার জায়গা, দেবতার জায়গা, আমরা দেবতার মন্দিরে জায়গা স্থাপন করব। হিন্দু কল্যাণ ট্রাস্টের 18 নম্বর যে অনুচ্ছেদ আছে সেখানে পুনরুদ্ধারের কথাটি আছে, সেই পুনরুদ্ধারের ক্লজ নিয়ে কিন্তু আমরা আজকে এই কাজটি করছি। জমিটির খতিয়ান যাচাই বাছাইয়ের পর এটি মন্দিরের জায়গা বলে সত্যতা পান জেলা প্রশাসক। শনিবার
উদ্ধার অভিযান চালিয়ে ভেঙে ফেলা হয় নির্মাণাধীন বেশ কিছু দোকান। এটা হলো সরকারের দেবত্ব সম্পত্তি। এই দেবত্ব সম্পত্তিটা দীর্ঘদিন যাবৎ একটা অবৈধ দখলে ছিল। এখানে যারা সেবায়ত সূত্রে মালিক ছিল তারা আসলে সরকার বা মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছাড়াই এখানে কিছু অবৈধ স্থাপনা তৈরি করেছিল। সেই স্থাপনাগুলো আমরা আজকে উচ্ছেদ করে এই জমিতে আমরা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটা আমরা আজকে দখলমুক্ত করব। তবে উচ্ছেদের আগে কোনো নোটিশ না দেয় ক্ষোভ জানান দোকান মালিকরা। জেলা প্রশাসক কোনো নোটিশ দেয় নাই আমাদেরকে, হঠাৎ একটু আগে। এখন আমরা জিনিসপাতি কই যাব বলেন। এর আগেও বিভিন্ন সময় দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। ইকবাল অনিক, RTV, ঢাকা। উজানের ঢল আর ভারী বৃষ্টি কমে যাওয়ায় উন্নতি হয়েছে দেশে বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি। তবে এখনও তলিয়ে রয়েছে বিস্তীর্ণ চর ও নিম্নাঞ্চল। পানিবন্দী রয়েছে লাখো মানুষ। বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তলিয়ে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। নদ নদীর পানি কমতে শুরু করলেও পুনরায় ভারী বৃষ্টিতে প্লাবিত হয় উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। তবে গেল কয়েকদিনে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ নদীর পানি। তবে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বসতবাড়ি এখনো পানির নিচে। ডুবে আছে জেলার 7000 হেক্টর ফসলের ক্ষেত। ভেসে গেছে 400 হেক্টর পুকুর। এরকম পানির মধ্যে এবার আটা চলা করে হাত পায়ে ঘা হয়ে গেছে। হাঁস মুরগি ওই যে খয়ের হুমস্তা, খয়ের মধ্যে পানি উঠে মরে গেছে। খাওয়া নেই না থাকার হাত পায়ে ঘা হয়ে গেছে, গরু ছাগল মারা যাওয়া শেষ। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে গাইবান্ধায়। ব্রহ্মপুত্র নদের পানি 23 সেন্টিমিটার কমেছে। তবে টানা কয়েক সপ্তাহ পানিবন্দী থাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। ওই ধান লাগাইতে যে চারা ফেলান লাগে, চারাগুলো যে আমরা ফেলাইছি এগুলো তো পানির নিচে পড়ে আছে। যেমন পায়ে পানির ভিতরে রাখতে রাখতে পা গুলে আপনার ফুলে গেছে বা পোকা ধরেছে বড় বড়। জামালপুরের 6 উপজেলায় 2.5 লাখ মানুষ এখনো পানিবন্দী। তবে গত 24 ঘন্টায় যমুনার পানি কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি কমেছে। তবে ভূঁইয়াপুর, কালিহাতী সহ টাঙ্গাইলের 5 উপজেলার বিস্তীর্ণ এলাকা সপ্তাহ ধরে তলিয়ে থাকায় দুর্ভোগে রয়েছে কয়েক লাখ মানুষ। বন্যার্তদের মাঝে নিরাপদ খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ধরবে গেলে সব ডুবে গেছে। আর এখন মনে করেন গরু বাছুরের খাদ্য নাই, মানুষও অভাবে পড়ে আছে। ক্ষেত খোলা মৌসুম যা করছিল সব তলায় গেছে। মৌলভীবাজার ও সুনামগঞ্জের নদীর পানি কমতে শুরু করলেও হাওর ও নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে চলাচল বন্ধ রয়েছে। ইমরুল কায়েস, RTV। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। বর্তমানে দিনের অধিকাংশ সময় বাসাবাড়িতে রান্নার কাজে গ্যাসের সরবরাহ প্রায় নেই বললেই চলে। কোনো কোনো এলাকায় গ্যাসের চুলা দিনের বেলাও জ্বলছে না। তিতাস গ্যাস কোম্পানি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ করে রাখছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু বাসাবাড়িতে নয়, পাম্পেও মিলছে না গ্যাস। ফলে দীর্ঘ লাইনে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের। সকালে একটু থাকে, তারপরে আবার চলে যায়। 3টার দিকে আসে। রাতের 12টা সন্ধ্যা কি গ্যাস নেই। আমি রান্দি বাড়ি খাওয়াইতে পারতেছি না, পোলা বানাই করে ওরা কাজে যাইতে পারতেছে না। আমাদের খুবই সমস্যা, আমাদের গ্যাস নাই। তারপরে গত 2-3 দিন তো আমরা খাইতেই পারি না। এখন হচ্ছে যে এখন কারেন্টের চুলায় আমরা রান্না করে খাচ্ছি। রমজানের থেকে শুরু আজকে এতদিন ধরে গ্যাসের তো সমস্যা হলে আমরা চলবো কেমনে? সিরিয়াল 1 ঘন্টা 1.5 ঘন্টা 100 গাড়ি 50 গাড়ি, আবার কোনো গ্যাস পাম্প বন্ধও থাকে, পাই না গ্যাস। মে জুন মাস আসলে বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ বাড়ে। বছরের এই 2 মাসে যেন ভূত চাপে প্রিপেইড মিটারের ঘাড়ে। গ্রাহকদের অভিযোগ অতিরিক্ত টাকা কাটা হচ্ছে। এ নিয়ে বিদ্যুৎ অফিসগুলোতে অভিযোগের পাহাড়। কিছু এলাকায় বিক্ষোভও করেন গ্রাহকরা, যা আদালত পর্যন্ত গড়ায়। বিদ্যুৎ বিভাগের দাবি, মিটার নিয়ে ভুল বোঝাবুঝির জন্যই নাকি এই সমস্যা। শরীয়ত খানের রিপোর্ট। মোহাম্মদপুরের বাসিন্দা AH তুর্য গেল ফেব্রুয়ারিতে স্মার্ট মিটার নেয়ার পর থেকেই বাড়ছে তার বিদ্যুৎ বিল। গেল মাসে যা দ্বিগুণেরও বেশি বাড়ে। কোনো মাসে যখন বিল বেশিও আসতো পোস্টপেড সিস্টেমে, তখন 4-4.5 হাজার টাকার বেশি আসে না, কিন্তু যেটা গত মাসে মোটামুটি 10,000 টাকার মতন চলে আসছে। জুন মাসের বিল দেওয়ার পর জমা ছিল 66 টাকা।
পরদিনই বকেয়া বিল দাঁড়ায় 747 টাকায়, আর এক সপ্তাহের মধ্যেই যা বেড়ে যায় 2284 টাকা। পুরাটাই ক্লিয়ার করে দিলাম 30 তারিখে। 1 তারিখে আমার আবার বিল জেনারেট হলো প্রায় 770 টাকার মতন। তো এটার কোনো হিসাব আমরা পাচ্ছি না। মিরপুরের প্রদীপ কুমারেরও একই অভিযোগ। ডেসকোর এই গ্রাহকের দাবি, এপ্রিলে তার বিল ছিল 1970 টাকা, মে মাসে হয় 2197 টাকা, আর জুনে হয় 2800 টাকা। অথচ জুনের 15 দিন তিনি বাসাতেই ছিলেন না। মাসের অর্ধেক সময় আমি বিদ্যুৎ ব্যবহার করেছি, সেটা খুব কম হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে উল্টো হলো। 2000 টাকার যে জায়গায় বিল আসে সেখানে এসে গেল 3000 টাকা। মে জুন মাসে বেশি বিলের অভিযোগে বিক্ষোভ হয় কয়েকটি এলাকায়, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানান, বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছেন তারা। যে প্রিপেড মিটারের যেসব ব্যাপারে যেসব অভিযোগ, সেগুলো খতিয়ে দেখে একটা মহামান্য হাইকোর্টে একটা কমিটি গঠন করে সেই কমিটির রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। মূলত যেটা হয়েছে কি, যে এটা আমি বলবো যে গ্রাহকদেরকে আমরা ওইভাবে সচেতন করতে পারিনি। সেই সচেতনের অভাবেই গ্রাহকগণ এই বিলের ব্যাপারে তাদের কিছু ভুল বোঝাবুঝি রয়েছে। সিস্টেম লস কমাতে বিল বাড়ানোর অভিযোগ রয়েছে কোম্পানিগুলোর বিরুদ্ধে, আর জবাবদিহিতা না থাকায় কোম্পানিগুলো এমন কাজ করছে বলে মনে করেন অধ্যাপক শামসুল আলম। কোনো ভুল বোঝাবুঝির এসব বিষয় কোনো পেশাদারি কথা নয়। ভোক্তা বলছে তার বিদ্যুৎ বিল বেশি আসছে, এটা যাচাই বাছাই করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অভিযোগ নিয়ে যা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তিকারী কর্তৃপক্ষ যা আচরণ করছে, অপরাধযোগ্য কাজ করছে। ভোক্তা যে বিদ্যুৎ খরচ করে, ইয়ার এন্ডিং এ এসে বিদ্যুৎ সিস্টেম লস কমানোর জন্য বিলের সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ খরচ দেখানো হয়, এর প্রমাণ অনেক ক্ষেত্রেই পাওয়া গেছে। 2020 সালেও দেশজুড়ে ভুতুরে বিলের অভিযোগে তদন্ত কমিটি করে বিদ্যুৎ বিভাগ। কারসাজির অভিযোগে কয়েকজনের শাস্তিও হয়। তবে মে জুন আসলেই বেশি বিলের অভিযোগ থেকেই গেছে। শরীয়ত খান, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।